আসসালামু আলাইকুম, মহসানা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী আগামীকাল রাত 10টায় কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স যোগে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন এক সংবাদ সম্মেলনে একথা জানান। আজ সন্ধে 7:30টায় এয়ার অ্যাম্বুলেন্সটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবে বলেও জানান ডক্টর জাহিদ। খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এবং তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন। বেগম জিয়াকে প্রাথমিকভাবে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে এবং প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে তার পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য। 7 জানুয়ারি ইনশাল্লাহ রাত 10টায় কাতার আমিরাতের আমিরের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে উনি ইনশাল্লাহ ঢাকা এয়ারপোর্ট থেকে ঢাকা দোহা লন্ডন হিথ্রো এই ফ্লাইট ইনশাল্লাহ উনি যাবেন। লন্ডন ক্লিনিক বলে একটা অনেক পুরনো হসপিটাল আছে এবং সেই হসপিটালে, এটাও NHS-এর অধীনই একটা হসপিটাল, ওখানে ওনাকে ভর্তি করা হবে। উনি এয়ারপোর্ট থেকে সরাসরি ওখানে যাবেন। চিকিৎসকদের ওখানে ওনাকে পরীক্ষা নিরীক্ষা করবেন। তার পরবর্তীতে ওনাদের পরামর্শক্রমে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। নানা জল্পনা কল্পনা পেছনে ফেলে দীর্ঘ 7 বছর 3 মাস পর দেশের বাইরে যাচ্ছেন বেগম খালেদা জিয়া। এই সফরের মাধ্যমে 7 বছরের বেশি সময় পর ছেলে তারেক রহমানের সাথেও সাক্ষাৎ হবে তার। চিকিৎসাজনিত হলেও রাজনৈতিক কৌতূহলের কেন্দ্রে রয়েছে লন্ডন সফর। বিদেশ গিয়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফেরার পর আবারও রাজনীতিতে সক্রিয় হবেন বিএনপি চেয়ারপারসন, এমন প্রত্যাশা দলের নেতাকর্মীদের। আরও জানাচ্ছেন ইমরুল আহসান। দীর্ঘ অনিশ্চয়তা শেষে অবশেষে দেশের বাইরে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চিকিৎসার জন্য এই সফর হলেও এর রাজনৈতিক গুরুত্ব রয়েছে, কারণ 7 বছরেরও বেশি সময় পর দেখা হচ্ছে মা ছেলের। রাজনৈতিক মহলের দৃষ্টি বেগম জিয়া ও তারেক রহমানের সাক্ষাতে আগামী দিনের রাজনীতি নিয়ে কি আলোচনা হয় সেদিকে। সর্বশেষ 2017 সালে লন্ডনে মা ছেলের দেখা হয়। ওই বছরও চিকিৎসার জন্য সেখানে গিয়েছিলেন খালেদা জিয়া। অবশ্যই আলাপ আলোচনা তো হবে, সেটাই স্বাভাবিক। তবে যেখানেই থাকেন তিনি আমাদেরকে যথাসময়ে যথাযথ নির্দেশনা দিয়ে যাবেন এবং যাচ্ছেন। রাজনীতিতে আবারও পুরোপুরি সরব হতে পারেন বিএনপি চেয়ারপারসন, এমন গুঞ্জন চলছে বেশ কিছুদিন ধরেই। তবে শারীরিক সুস্থতার উপর নির্ভর করছে তার রাজনীতিতে ফেরা। আশা করছি তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এবং ওনার অস্তিত্ব দিয়ে, নেতৃত্ব দিয়ে, ওনার গাইডেন্স দিয়ে এই জাতিকে, বাংলাদেশকে তিনি আবার গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য যথেষ্ট ভূমিকা রাখবেন। সেটা আমাদের প্রত্যাশা, এই জাতির প্রত্যাশা। আপনারা আশা করছেন যে ফুল ফেজ আবার রাজনীতিতে ফিরছেন? অবশ্যই, ইনশাআল্লাহ আমরা আশা করি। 2018 সালের ফেব্রুয়ারিতে তৎকালীন আওয়ামী লীগ সরকার কারাবন্দী করে বেগম খালেদা জিয়াকে। 2 বছর পুরনো ঢাকার কেন্দ্রীয় কারাগারে রাখা হয় সাবেক প্রধানমন্ত্রীকে। 2020 সালের মার্চে সাময়িক মুক্তি মিললেও শর্তের বেড়াজালে গৃহবন্দী থাকতে হয় তাকে। অসুস্থ খালেদা জিয়াকে বহুবার হাসপাতালে ভর্তি হতে হয়। দিনের পর দিন কাটাতে হয় হাসপাতালেই। কিন্তু চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি শেখ হাসিনার সরকার। বিগত ফ্যাসিবাদী সরকার প্রধান শেখ হাসিনা ওনাকে সলিটারি কনফাইনমেন্টে, একাকী একটি স্বেতে বসবাসের অযোগ্য একটা জেলখানার মধ্যে বন্দি রেখে, আমাদের সন্দেহ খুব সম্ভবত ওনাকে স্লো পয়জনিং করা হয়েছে। এটা এখন বেরোবে যথাযথ পরীক্ষা নিরীক্ষা করলে বিদেশে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের পরদিন নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয় বেগম জিয়াকে। দূর হয় চিকিৎসার সব বাধা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, আর্থ্রাইটিস, কিডনি ও ডায়াবেটিস সহ নানা জটিলতায় ভুগছেন। ইমরুল আহসান, NTV নিউজ, ঢাকা।
ভারত সরকারের অনুমতি পেলে শেখ হাসিনাকে বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানালেন জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান। সকালে রাজধানীর রাওয়া ক্লাবে বিডিআর হত্যাকাণ্ডের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি একথা বলেন। প্রতিবেশী দেশের ইন্ধন থাকার বিষয়টিতে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থাকলে কমিশনে দাখিল করার অনুরোধ জানান। দাবি আদায়ের জন্য বাহিনীতে বিদ্রোহ হয়নি জানিয়ে তিনি বলেন, দেশকে দুর্বল করার গভীর ষড়যন্ত্র ছিল। স্বচ্ছভাবে তদন্ত করে ৩ মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার আশা ব্যক্ত করেন কমিশন সভাপতি। দেশি বিদেশি ষড়যন্ত্রকারী মিলে এই হত্যাযজ্ঞ চালিয়েছে। আমি মনে করি না এটা বিডিআর বিদ্রোহ ছিল। আমি মনে করি না যে কোনো দাবি আদায়ের জন্য সৈনিকরা নির্মমভাবে আমাদের অফিসারদেরকে নিহত করতে পারে। বিশেষ করে শেখ হাসিনা, ভারতীয় হাইকমিশনের সঙ্গে আমরা যোগাযোগ করে হয় তাকে এক্সট্রাডাইট করার জন্য আমরা বলবো, কিংবা আমাদের টিম সেখানে গিয়ে তার ইন্টারভিউ নেবে। দুর্নীতির অভিযোগ থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দলের অন্যদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতেই তলব করা হবে, আর হাজির না হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সামনে এ তথ্য জানান তিনি। বলেন, এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমান সহ তার স্ত্রী ও ছেলে মেয়ের বিরুদ্ধে সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য প্রদানে মামলা করেছে দুদক। এছাড়া 15 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনে নাটোর 2 আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে মামলা হয়েছে। আর প্রায় 22 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে চট্টগ্রাম 16 আসনের সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। সাবেক প্রধানমন্ত্রী, তার পরিবারের সদস্যরা, তারা তো এখন দেশের বাইরে আছে, তো অনুসন্ধান তো শুরু হয়েছে। আমরা আমাদের আইনানুগ যে প্রক্রিয়া আছে সেটা অনুসরণ করেই তাদেরকে অবহিত করা হবে তাদের বক্তব্য প্রদানের জন্য, আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেবার জন্য। কেউ যদি সেই সুযোগ না নেয় তাহলে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। দেশের শিল্প খাতে আরও বিনিয়োগ আনতে বিশ্বের কাছে বাংলাদেশকে তুলে ধরতে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয়ে বেবচার 2023-24 অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন জমা দেওয়ার সময় তিনি এই আহ্বান জানান। অর্থনৈতিক কূটনীতির জন্য টিম গঠন করতে এবং এক্ষেত্রে প্রয়োজনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করতে বেবচার প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। বাংলাদেশের শিক্ষার্থী রয়েছে এমন দেশ, বিশেষ করে চীন ও জাপান থেকে বিনিয়োগ আনার তাগিদ দেন প্রধান উপদেষ্টা। এ সময় বেবচার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান জানান, দেশে এবং বৈশ্বিক রাজনৈতিক পরিবর্তনের মধ্যে বিনিয়োগকারীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। ডিবিতে আর কোনো আয়নাঘর আর ভাতের হোটেল থাকবে না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সাদা পোশাকে ডিবি আর কাউকে গ্রেফতার করতে পারবে না। আর সচিবালয়ের সামনে যেসব পুলিশ সদস্য আন্দোলন করেছে তারা শৃঙ্খলা ভঙ্গ করেছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, বাদ পড়া পুলিশ সদস্যদের শৃঙ্খলা ভঙ্গের প্রমাণ পেলে আর নেওয়া হবে না। এদিকে বাংলাদেশে বসবাসরত অবৈধ বাসিন্দাদের বিষয়ে 31 জানুয়ারির পর ব্যবস্থা নেবে সরকার। পাসপোর্ট ও ডিবি অফিস পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন আবির আহমেদ। আগারগাঁও ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, ফেব্রুয়ারির 1 তারিখ থেকে বাংলাদেশে অবৈধভাবে বসবাসরত বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন থাকছে কিনা এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না জানিয়ে তিনি জানান, রোহিঙ্গা শরণার্থীদের জন্য এখনই পুলিশ ভেরিফিকেশন বন্ধ করা যাচ্ছে না। আমাদের দেশে বিদেশি অনেকেই আছে যাদের কোনো ভিসা নেই। 31 পরে জানুয়ারির পরে তাদের আমরা আইনগত ব্যবস্থা নিব। আর এখনও যারা ধরেন যে যারা ভিসা ব্যতীত যারা আছে তারা যদি ধরা পড়ে তারা আমরা বিদেশে পাঠাই দেব। পরে ডিবি অফিস পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, ডিবির পোশাক ব্যতীত সাদা পোশাকে কাউকে গ্রেফতার করতে পারবে না সংস্থাটি। আয়নাঘর বলতে কোনো কিছু থাকবে না, এখানে কোনো ভাতের হোটেলও থাকবে না। আর প্লাস এই ডিবিদের ক্ষেত্রে এইও বলা হয়েছে
যে এরা সিভিল ড্রেসে কাউরে অ্যারেস্টও করবে না, তাদের জ্যাকেট অবশ্যই পরিধান করতে হবে, তাদের আইডি কার্ড শো করতে হবে। সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও মিয়ানমার থেকে মাদকের চালান হয়, তাই সে বিষয়ে কঠোর নজরদারি রয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে অব্যাহতি পাওয়া পুলিশের 40তম ব্যাচে 321 জন ক্যাডেট সাব ইন্সপেক্টরকে চাকরিতে পুনর্বহালের বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। দুপুরে সচিবালয়ে তার সাথে সাক্ষাৎ শেষে এমন আশ্বাসের কথা জানান 3 সদস্যের প্রতিনিধি দলের সদস্যরা। আমাদের দাবি ছিল যে আমাদের যেহেতু অন্যায়ভাবে বের করা হয়েছে, আমাদের ওই পাসিং বেড একই সাথে পুনর্বহাল করা হোক। তো স্যার এই বিষয়ে আমাদের আশ্বাস দিয়েছেন যে যত দ্রুত সম্ভব স্যার এই বিষয়ে অফিসিয়ালদের ঊর্ধ্বতন যারা আছে তাদের সাথে বসবে। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। দেশে বেকার মানুষের সংখ্যা 26,60,000। এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS। রাজনৈতিক পট পরিবর্তন ও অর্থনৈতিক চ্যালেঞ্জ বৃদ্ধির কারণে দেশে কর্মসংস্থান কমেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে বিদায়ী মাস ডিসেম্বরে দেশে মূল্যস্ফীতি কিছুটা কমলেও খাদ্য মূল্যস্ফীতি হয়েছে প্রায় 13%। আরাফাত ইসলামের রিপোর্ট। বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় দাম কিছুটা স্থিতিশীল, যার খানিকটা ইতিবাচক প্রভাব পড়েছে মূল্যস্ফীতিতে। BBS জানিয়েছে ডিসেম্বরে খাদ্য মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে 12.92%, যা নভেম্বরে ছিল 13.80%, আর ডিসেম্বরে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে 10.89%। বিশেষজ্ঞরা বলছেন শুধুমাত্র সংকোচনমূলক মুদ্রানীতি দিয়ে নিয়ন্ত্রণ হবে না মূল্যস্ফীতি, ঠিক করতে হবে বাজার ব্যবস্থাপনাও। বাংলাদেশ ব্যাংক যে ধরেন না হয়তো বা আশাবাদী হয়ে আগে থেকে যদি বলে দেয় যে আমি অত তারিখের মধ্যে মূল্যস্ফীতি কমিয়ে আনবো, যদি আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যদি ওই অ্যাকশনগুলো না যায় বা এই আপনার সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট যদি আমার অ্যাপ্রোপ্রিয়েটেড না হয়, তাহলে তো আবার সেন্ট্রাল ব্যাংকের কথাটা টিকবে না তখন। তো সুতরাং এখানে আসলে সেন্ট্রাল ব্যাংক এবং মিনিস্ট্রি অফ কমার্স বা অন্যরা সবাই মিলেই একটা যোগ্যবদ্ধভাবে একটা সিদ্ধান্ত আসা উচিত। পরিসংখ্যান ব্যুরোর সবশেষ তথ্য বলছে দেশে কর্মজীবী মানুষের সংখ্যা 6,75,10,000। তবে 2024 সালের জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে শ্রমশক্তির মধ্যে 26,60,000 মানুষই বেকার ছিলেন। আগামীতে বেকারত্বের হার আরও বাড়তে পারে বলেও শঙ্কা বিশেষজ্ঞদের। এই সময়কালে বিশেষ করে রাজনৈতিক পট পরিবর্তন এবং অর্থনৈতিক বিভিন্ন চ্যালেঞ্জের কারণে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে সংকট তৈরি হয়েছে, তাতে এসএমই খাত বড়ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অনুমান করা হয়। সেখানে কিন্তু এক ধরনের চাকরি হারানো অথবা স্বল্পকালীন কাজ পাওয়া, এই ধরনের বিভিন্ন রকমের কাজের সুযোগ কমে আসার বা সংকোচনের একটা ঘটনা ঘটেছে। কৃষিতে বলি, শিল্পে বা সেবাতে যদি এই বড় রকমের যদি উল্লম্ফন না হয়, তাহলে কিন্তু নতুন কাজের সুযোগ সৃষ্টি হওয়াটি তুলনামূলকভাবে কম। বিনিয়োগে স্থবিরতার কারণেও বেকারত্ব বাড়ছে বলে জানান এই বিশেষজ্ঞ। একটা কম্পিটিটিভ আইনি কাঠামো করে ফর্মাল সেক্টর আমরা এখন পর্যন্ত গ্রো করতে পারিনি। সুতরাং সেই ধরনের আইনি সংস্কার করার দরকার আছে, যাতে করে আরও বেশি প্রতিযোগিতামূলক হয়, আরও বেশি সংখ্যক উদ্যোক্তা এখানে যুক্ত হতে পারে সাপ্লাই চেইনগুলোতে, এবং আরও বেশি কর্মসংস্থান হয়। একই সাথে দেশীয় বিনিয়োগের পাশাপাশি বিদেশি বিনিয়োগকেও এখানে আকৃষ্ট করা দরকার। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আর কোনো নতজানু পররাষ্ট্রনীতি বাংলাদেশের মাটিতে হতে দেওয়া হবে না। আর জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, সংস্কার শেষে বাংলাদেশে যৌক্তিক সময়ে নির্বাচন হবে। ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তারা এসব কথা বলেন। বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের নিয়ে ফরিদপুরে সমাবেশে যোগ দেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম ও হাসিবুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠের মুক্ত মঞ্চে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। নির্বাচনের আগে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো সবাই দিল্লিমুখী হতো। আমরা স্পষ্টভাবে বলতে চাই, 24 পরবর্তী বাংলাদেশে ঢাকার ক্ষমতায় কে বসবে সেটি দিল্লি থেকে নির্ধারিত হবে না, বরং সীমান্তের মধ্যে জনগণ নির্ধারণ করবে বাংলাদেশের দেশ থেকে বসবে। আমাদের সামনে
আমাদের শহীদ পরিবাররা রয়েছে, তারা বিচারের জন্য আন্দোলন করছে। আমরা আমাদের এই বিচারগুলো চাই। ওই খুনি হাসিনা বাংলাদেশে অবশ্যই চট করে আসবে, কিন্তু এসে সরাসরি ওই বিচারের কাজ করে দাঁড়াবে। আমাদের এই বাংলাদেশে অবশ্যই যৌক্তিক সময় নির্বাচন হবে, কিন্তু তার পূর্বে এই খুনি হাসিনা যে আমাদের সিস্টেমগুলোকে ধ্বংস করে দিয়েছে, সেই সিস্টেমগুলোর একটি সংস্কার করতে হবে। ফ্ল্যাট কেলেঙ্কারির খবর প্রকাশের পর পদত্যাগের চাপে পড়েছেন যুক্তরাজ্যের মন্ত্রী এবং শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। এক প্রতিবেদনে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ডেইলি মেইল এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, কনজারভেটিভ পার্টির এমপিরা উপযুক্ত ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে টিউলিপকে সরে দাঁড়ানোর দাবি জানিয়েছেন। তবে ফ্ল্যাট উপহার পাওয়ার অভিযোগ অস্বীকার করে টিউলিপ সিদ্দিক জানিয়েছেন ফ্ল্যাটটি তার বাবা মা তাকে কিনে দিয়েছেন। একই সঙ্গে দ্য মেইল অন সানডে পত্রিকার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছেন টিউলিপ। এর আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে আসা খবরে বলা হয়, লন্ডনে একটি ফ্ল্যাট টিউলিপ সিদ্দিককে উপহার দিয়েছিলেন আব্দুল মোতালিফ নামে এক ডেভেলপার। মোতালিফ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজন ছিলেন। দায়িত্ব পেয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম আত্মকেন্দ্রিক হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন সাবেক বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন। দেশের ক্রিকেটের স্বার্থে চলতি বিতর্কে দ্রুত সমাধান চান সাবেক এই অধিনায়ক। সিলেট থেকে রিপোর্ট নিলয় মজুমদারের। বিসিবিতে রদবদলের কয়েক মাসের মাথায় বিতর্কে জড়িয়ে যাচ্ছেন পরিচালকরা। সভাপতি ফারুক আহমেদ ও বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের মধ্যকার দ্বন্দ্ব প্রকাশ্যে আসার একদিন পর এ নিয়ে মন্তব্য করলেন চলতি বিপিএলে ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন। অভিজ্ঞ এই দুই কর্মকর্তার কাছে আরো বেশি পেশাদার আচরণ প্রত্যাশা ছিল সাবেক বোর্ড পরিচালকের। যেটা আমি দেখতেছি একটা লোভ লালসার মতন হয়ে যাচ্ছেন, যে আমি অপারেশন না পাইলে আমি কাজ করবো না, আমি পদত্যাগ করবো। এটা লোভ লালসা। জাস্ট আমরা এই লোভ লালসা কেন ওনাদের মধ্যে আছে, যে আমার ক্রিকেট অপারেশন নিতে হবে কেন? এটা থেকে ইগোর ব্যাপার হয়ে যাচ্ছে। দুই ক্যাপ মানে ফারুক ভাই এবং শাহিম ভাই আমার ইগোর প্রবলেম, যেটা আমাদেরকে সত্যি কথা বলতেছি যে আসলে এটা কি হচ্ছে আই ডোন্ট নো। যখন ওনাদের এই মন মানসিকতা দেখি তখন খারাপ লাগে যে দুজন সিনিয়র মানুষ যারা অনেক রেসপেক্টেড মানুষ, আমরা যাদেরকে অনেক রেসপেক্ট করি, ফারুক ভাই এবং ফাহিম ভাই বোথ আমাদের রেসপেক্টেড মানুষ এবং ক্রিকেটার, তারা যখন এমনি কথা তখন লজ্জিত হয়ে বিং এ ক্রিকেটার, যে আমরা কি আসলে এত গ্রিডি নাকি ক্রিকেটাররা। দায়িত্ব বন্টন ও পালনে ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দিচ্ছেন দুই পরিচালক, এমন মন্তব্য সাবেক এই অধিনায়কের। আমার কথাটা তো ফারুক ভাই ফাহিম ভাই দুজনেই অনেক সিনিয়র মানুষ, এবং ফারুক ফাহিম ভাই তো ডেফিনেটলি আমাদের সবার গুরু, আমাদের ক্রিকেট প্রশিক্ষক বা আমাদের সাথে অনেক বছর, এবং উনি এত বিচক্ষণ মানুষ, উনি এটা পাবলিক করবেন কেন? আমার কথাটা এই জিনিসটা যেটা দেয়ালের চার দেয়ালের ভিতরে শেষ হতে পারতো, সেটা আমরা সারা বাংলাদেশের মানুষ কেন জানবে? এবং আমি বলছি যে এরা দুজনই ক্রিকেটার, এবং তাহলে আমাদের ক্রিকেটারদের মানুষ কি ভাববে যে আসলে তো আমরা মানে আমাদের নিজের স্বার্থের জন্য পড়ে যাই। তার মানে এই কথাটা ভাবাটা তো খুবই স্বাভাবিক হয়ে যাচ্ছে। আমাদের সব ক্রিকেটারের জন্য তো এটা খুবই লজ্জাজনক একটা ব্যাপার আমি মনে করি। এছাড়াও এখনো সাব কমিটি ঘোষণা না হওয়ার ঘটনাকে পেশাদারিত্বের অভাব হিসাবে দেখছেন সাবেক বোর্ড পরিচালক। নীলা মজুমদার, এনটিভি নিউজ, সিলেট। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।